আমাদের হাজী দানেশের এ ইউনিট নিয়ে আলোচনা করব, যেহেতু এটা আমাদের ফার্স্টে এ ইউনিট নিয়ে আলোচনা করব। তাইলে আমাদের এ ইউনিটে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের ফ্যাকাল্টিসের মধ্যে এগ্রিকালচার, ফিশারিজ এবং ভেটেরিনারি তিনটাই আছে। এবং তোমাদের আজকে একটা জিনিস আমি জানাই রাখি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির পরে সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্টের মধ্যে এই এগ্রিকালচার আমাদের হাজী দানেশেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হাজী দানেশেরটা সবচেয়ে ফেমাস, বুঝতে পারছো? এখানে আবার অন্যান্য এগ্রিকালচার ইউনিভার্সিটির মানুষজনের অফেন্ড খাওয়ার কিছু নাই। উই আর টকিং ফ্রম এ পার্সপেক্টিভ, এক একজনের কাছে এক একজনের বিশ্ববিদ্যালয়ে সেরা হইতে পারে। আমরা কোনোটাকে ছোট করতেছি না, বাট এটা আসলে আমাদের ব্যক্তিগত মতামতে তানজিমের কাছে বা কিছু ডাটা আছে মনে হয়েছে এটা, বাট কোনোটাকে কেউ যাতে এটা অফেন্ড না করে না কৃষি বিশ্ববিদ্যালয় পরে তো আমার হওয়ার কথা, হাজিনের নাম কেন বলবো না? ঠিক আছে, আচ্ছা তাইলে আমি কেন এই জিনিসটা নিয়ে বলতেছি, কারণ তোমরা যারা অলরেডি মেডিকেলে পরীক্ষা দিয়ে দিছো, তোমরা যারা মেডিকেল এক্সামিনে ছিলা এবং আনফরচুনেটলি তোমাদের যাদের মেডিকেলে চান্স হয় নাই, তোমাদের জন্য হাজী দানেশের এ ইউনিট সবচেয়ে বড় একটা অপরচুনিটির একটা জায়গা, বুঝতে পারছো? কেন? কারণ তোমরা এই যে নাম্বার বটনগুলো যদি চেক করো, তোমরা দেখবা ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25, কিন্তু এখানে বায়োলজিটা এখানে সবচেয়ে ভ্যালুয়েবল, কারণ তুমি এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার এখানে বায়োলজির মধ্যে খুব ভালো একটা নাম্বার দরকার আছে। ঠিক আছে ভাই, কি এটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, এখানে সেটা হলো যে বায়োলজির যে ব্যাপারটা, তুমি একটু যদি ডিপার্টমেন্টগুলোর দিকে তাকাও, আমার বাবা, আমি এখানে একটা কনটেক্সট বলে রাখি, আমার বাবা কীটতত্ত্ব বিভাগের প্রফেসর, আমার খালু হাজী দানেশের টিচার, আমার মামি হাজী দানেশের টিচার, আমার মামা হাজী দানেশের গ্র্যাজুয়েট, ওখানে কর্মকর্তাও 3 থেকে 4 জন ওন ব্লাড আছে। ঠিক আছে, সো ওটা কাইন্ড অফ মানে আমার ছোটবেলাটা কাটছে ওখানে। আমি হাজী দানেশ থেকে বের হয়েছি ইন্টার সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, অর্থাৎ চান্স পাওয়ার পরে আমাদের ফ্যামিলি মুভ করছে শহরে, বাট আমি আমার জীবনের একটা খুবই সিগনিফিকেন্ট পার্ট হাজী দানেশ ক্যাম্পাসে থাকছি। সো ওভারঅল যেটা হলো যে এগ্রিকালচার ওখানকার যথেষ্ট ডিমান্ডিং, এগ্রিকালচার নিয়ে মানুষজনের প্রচুর কাজ হয়, এবং হাজী দানেশ হলো অনেক আগে থেকে এগ্রিকালচারে প্রচুর আগানো। তুমি খুব মানে প্রায় তুমি দেখবা বেশ কিছু নিউজে যে এটা আবিষ্কার হয়েছে, কে করছে, রিসার্চটা কোথায় হচ্ছে, হাজী দানেশে। আমার নিজের বাপকে আমি রিসার্চ করতে দেখছি, ওখানে বড় বড় খেতে মনে করো আব্বু বিভিন্ন জিনিসপাতি লাগায় কাজকর্ম করতো, আমি ওগুলোতে পার্টিসিপেট করতে। ইভেন আমার ক্লাস 9-10 একটা রিসার্চ পেপার হাজী দানেশ ক্যাম্পাসে করা, গ্রোশুন নিয়ে, ওটা রিসেন্টলি পাবলিশ হয়েছে। সো এটা একটা ভালো অপরচুনিটি। এছাড়াও ফিশারিজ, এটা একটা খুব ভালো একটা অপশন, অনেকে এটা পড়তে চায় না, বাট এটা থেকেও কিন্তু কি বাংলাদেশে কি মাছে ভাতে বাঙালি, মাছ গবেষণা কেন্দ্র, বিভিন্ন কিন্তু মানে মাছের সরকারি জায়গা আছে যেগুলোতে জব পাওয়ার একটা অপরচুনিটিস থাকে। এবং বিসিএস এ কিন্তু এগ্রিকালচারের প্রচুর প্রাধান্য থাকে, অর্থাৎ এগ্রিকালচারে তুমি যদি ধরো সেটা স্পেশালাইজ বিসিএস এ নাও যাও, জেনারেল ক্যাডারে তুমি প্রচুর মানুষজন পাবো। যেমন আমাকে বাসায় প্রাইভেট পড়াইতে এরকম অনেক ভাইয়া কিন্তু এখন বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আমার কিন্তু আমার ছোটবেলার যত টিচার সবাই মেজরিটি হাজী দানেশ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। এর পরবর্তীতে আরেকটা বড় অপশন হলো, এটা হলো একদম খুব সুন্দর একটা অপশন, সেটা হলো ভেটেরিনারি মেডিসিন। ঠিক আছে, তোমরা অনেকে এই জিনিসটাকে ছোট করে দেখতে পারো যে গরু ছাগলের ডাক্তার, বাট এক একটা অ্যাগ্রো ফার্মে একজন ভেটেরিনারি ডক্টরকে কি পরিমাণে বেতন দিয়ে হায়ার করা হয়, ইউ হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, গ্রাম অঞ্চলে বা একজন ভেটেরিনারি ডাক্তার যদি ভালো কোনো একটা অ্যাগ্রো ফার্মে জব নেয়, অনেক ভালো বেতন তাকে দেওয়া, অনেক ভালো বেতন দেওয়া হয়। এবং এগুলাতে কিন্তু তুমি যদি ভাবো যে এখন বাংলাদেশের অ্যাগ্রো সেক্টর অবশ্যই 5 বছর 10 বছর আগের মতো না, এখন অ্যাগ্রো সেক্টর অনেক বড়। ঠিক আছে, সো যে কোনো একটা চিকিৎসার ক্ষেত্রে এই ভেটেরিনারি মেডিসিনের ডাক্তারদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং আমি এমনও অসংখ্য উদাহরণ দেখছি যারা একটু ব্রেন খাটায় এই গরুর ডাক্তার কথাটা বাদ দিয়ে অ্যাকচুয়াল সিনারিওটা বুঝছে, এবং ওরা কিন্তু অনেকে এগ্রিকালচার থেকে সুইচ করে ভেটেরিনারিতে আসে। এবং আমার জীবদ্দশায় আমি ছোটবেলায় যখন ক্যাম্পাসে ছিলাম, আগে কিন্তু হাজী দানেশ একটা ছিল, আর এটা ছিল হলো ভেটেরিনারি, দিনাজপুর ভেটেরিনারি সামথিং কিছু একটা। সো অনেক ছোটবেলায় আমি তখন মনে ক্লাস 3-4-এ পড়ি, তখন হলো হঠাৎ করে একদিন হলো যে না, দুইটা ক্যাম্পাস একসাথে হবে। তখন ক্যাম্পাস ভেটেরিনারি আর হাজী দানেশের দেওয়ালের মাঝখানে দুইটা রাস্তা কাটে ক্যাম্পাস জোড়া লাগাই দেওয়া হলো। এখন যদিও দুইটা একই সাথে হয়ে গেছে, কিন্তু আমি যখন হাজী দানেশ ক্যাম্পাসে প্রথম জায়গায় থাকছিলাম, তখন কিন্তু ক্যাম্পাসের মাঝখানে একটা গ্রাম পর্যন্ত ছিল। ঠিক আছে, সো আমি একদম পুরো হাজী দানেশের মেজরিটি ভবন আমার চোখের সামনে হয়েছে ছোটবেলা থেকে। যখন আমরা ক্যাম্পাসে ছিলাম, হাজী দানেশ ক্যাম্পাসে বাস ছিল মাত্র 3টা, হিনো, টাটা, মিনি। ঠিক আছে, আমরা তখন ক্লাস 2-তে পড়ি, এখন হাজী দানেশের মনে হয় 22টা না 25টা বাস হয়ে গেছে। সো আমার পুরো স্কুল লাইফ ওখানে কাটছে। সো দেয়ার আর হিউজ অপরচুনিটিস হিয়ার। আমি এই ইউনিটটা নিয়ে বেশি কথা বলতেছি কারণ হাজী দানেশ এইটাতেই স্পেশালাইজ করে। ঠিক আছে, এটা কিন্তু আগে কলেজ ছিল, পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয় হয়েছে 1998-99 দিকে। ঠিক আছে, এটা গেল। এখন দেখো মেডিকেল নিয়ে কেন তানজিম ফোকাস করলো। তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আরেকটা দেখো দেখি ইংলিশ। এখন তোমার কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং পার্টি যেগুলো ছিল বা ভার্সিটি ইউনিট পার্টি যেগুলো ছিল, তারা কি ইংলিশ পড়ছে তোমার মতো, মেডিকেলের পার্টির মতো? না। সো এই যে ইংলিশ তোমার যতটুকু পড়া আছে, এবং দেখো ইংলিশের ওয়েটেজটাও কিন্তু বাকিদের সমান অনেক বেশি। সো তুমি মোটামুটি 25-এর মধ্যে যদি মোটামুটি ধরো সেটা 17+ উঠে আসতে পারো, বা 20+ তুললে তো ভাইয়া মাজামা। ঠিক আছে, যে কিন্তু যথেষ্ট আগায় তুমি চলে যাবা। সো আমার মতে
যদি কেউ আমাকে প্রশ্ন করে বি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন একটু পরে দেখবো, আমি তোমাকে বলবো ভাইয়া এ বি দুইটারই ফর্ম তুলো না কেন, এ বি দুইটাতেই দাও, তুমি একটার কখনো টার্গেট নিও না। তোমার হাতে যত অপশন, ধরো সে টু সে তুমি এ ইউনিটের বা বি ইউনিটের দুইটারই পরীক্ষা দিলা, কোনো একটা তুমি 3 নাম্বার ওয়েটিং এ আছো, ডাক দিছে, তোমার সমস্যা আছে? আমার তো ওয়েটিং নিয়ে কোনো চিন্তা না, আমার পাবলিকে সিট দরকার, ঠিক আছে? তানজিম কন্টিনিউ। যেটা ভাই তো অলরেডি অনেক কিছু বলে ফেলছেন। এখন আরেকটা যেটা আমাদের এই ইউনিটের সবচেয়ে বড় একটা সুবিধার জায়গা, সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে। তোমরা মোটামুটি এই বয়সে এসে সবাই এটা নিয়ে খুব ভালো একটা আইডিয়া। আনাস ভাই আপনার হাইট কত? 5 ফিট 4 না? এই হারামজাদা তোর হাইট বল। আচ্ছা আমার হচ্ছে 6 ফিট 1। 6 ফিট 1, আমি হলাম 5 ফিট 7, ঠিক আছে? হ্যাঁ 5 ফিট 7 মিথ্যা বলা, মাপে আসিস দেখাই দেব। আচ্ছা ওকে, আচ্ছা আমরা কথায় আসি। তাহলে এই তোমার স্কলারশিপ পাওয়ার বিষয়টা নিয়ে আমাদের এখান থেকে কিন্তু অনেক অনেক বেশি স্কলারশিপ পাওয়া যায়। আমরা এটা আনাস ভাই অলরেডি এটা জানে, ভাইয়ের যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু বাইরে থেকে, এবং আমার খালু কিন্তু বাইরে চলে গেছে, এটাই হি অলরেডি সেটেলড ইন জার্মানি উইথ ফুল ফ্যামিলি, সেখান থেকে ভালো সুযোগ আছে, ঠিক আছে, এগ্রিকালচার থেকে। আর যেটা বলতেছি, তোমরা মেডিকেল অ্যাসপায়ারেন্টদেরকে, মেডিকেল এক্সামিনারদেরকে কেন আমি এটা আলাদা করে প্রায়োরিটি দিচ্ছি সেটা আমি অলরেডি ভাই একবার বলছি, আমি আবারও বলতেছি। বায়োলজি নিয়ে আমি আলাদা করে কথা বলবো, এখানে হালকা পাতলা বলি। তোমরা যারা মেডিকেলের প্রিপারেশনের জন্য বায়োলজি পড়ছিলা, এখানে এক্সাক্ট সেম পড়াশোনাগুলো করবা, এক্সাক্ট সেম পড়াশোনা, জাস্ট দুইটা জিনিস এক্সট্রা পড়বা। এটা কিন্তু তোমরা যখন ডেমো ক্লাস অলরেডি তোমরা দেখে ফেলছো, কিংবা যখন আমাদের লঞ্চ হবে তখনই তোমরা ক্লাসের শুরুতেই আমরা পুরোপুরি সাজেশন দিয়ে দিব কিভাবে পড়া লাগবে। বাট আমি এখানে দুইটা জিনিস লিখে দিই। একটা হচ্ছে আমাদের সায়েন্টিস্টের নাম আর তার বৈজ্ঞানিক নামগুলা, বিভিন্ন রকম বৈজ্ঞানিক নাম হাজি দানেশে অনেক বেশি আসছে। তাহলে বিজ্ঞানীর নাম আর বৈজ্ঞানিক নাম, এই দুইটা জিনিস ছাড়া বাদ বাকি সবগুলা মেডিকেলের মতো, ঠিক আছে? জাস্ট তুমি মেডিকেলের প্রিপারেশন নিয়ে তুমি বায়োলজিতে 25-এর মধ্যে আমি 100% শিওর তুমি 23 থেকে 24 পাবা। আর সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে বই থেকে খুঁজে খুঁজে না পড়ে কিছু গাইডে, হ্যাঁ, তুমি দেখবা যে 50-60টা 100টার মতো সায়েন্টিফিক নেম একসাথে পড়ে দেওয়া আছে, কষ্ট করা লাগবে না, ওগুলা থেকে পড়লেই হয়। বই যেগুলো আছে ওগুলা পড়বা। তাছাড়া আমরা যে আগের কোশ্চেন সলভ করাইছি না ভাই, কোশ্চেন রিপিট করতেছে, বারবার কোশ্চেন রিপিট আসতেছে, এটা নিয়ে আসতেছে হাজার স্টোরি মেলা আছে ভাই, আমি বলতে বলতে শেষই হবে না।